ডাক্তার বর্মন নাকি গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন। এবার কি বলবেন মা? দুর্ভাগ্য ডেকে আনছে গণেশের স্ত্রী, এটা বুঝতে পারছেন নিশ্চয়ই। থামো রামচন্দ্র, তোমার অনেক কথা আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু আর নয়। তুমিও আর 5 জন পুরুষ মানুষের মতো আমার ঘরের লক্ষ্মীকে অপমান করা শুরু করেছো, আর তা আমি কিছুতেই মেনে নেব না। কথাখানে মাথায় রেখো। আজ তোমার ভয় মেয়েটা তার স্বামীর কাছে পর্যন্ত যেতে পারছে না। তাকে তুমি যা নয় তাই কইছো, তাকে তুমি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছো, তারপরেও মেয়েটা কি করে এই বাড়িতে থাকে কইতে পারো? কি করে থাকে? আমি তো বারবার করে কইছি, গণেশ তার স্ত্রীকে ভালোবাসে, সম্মান করে, আর সেই কারণে স্ত্রীকে খুঁজতে ছুটে গিয়েছিল। এটা কি স্বাভাবিক নয়? তোমরা আজ মেয়েটার ভাগ্য নিয়ে এত কথা কইলে তো, এই দেবস্থানে দাঁড়িয়ে আমিও একখানা কথা কইছি। যদি অন্নদা এক মনে ঠাকুরের সেবা করে থাকে, তার ভক্তিতে যদি কোনো খাদ না থাকে, তাহলে সে তার স্বামীকে ফিরিয়ে আনবে, যেভাবেই হোক। অন্নদা, অন্নদা কোথায় তুই? অন্নদা, এদিকে আমার সাথে। অপরাধীর মতো দাঁড়িয়ে তাকিস নে মা, দাঁড়িয়ে তাকিস না এমন করে। তুই রাধা মাধবের শোকে যা, এত কাল ধরে যেমন নিজেকে তেনার পায়ে সঁপে দিয়েছিস, তেমন করে আবার সঁপে নিজেকে। চল আমার সঙ্গে রাধা মাধবের কাছে, চল। এই মালাখানা এনেছিলাম আপনার জন্য। আমি কোনোদিনও তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি জীবনে এই প্রথমবার আমার জন্য যেন অন্যের বেটার জীবন না চলে যায়। ঠাকুর, তোয়াই তোমার ঠাকুর, তুমি রক্ষা করো, তুমি আমার পরাণ নাও, তেনার জীবন তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো, তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো, দয়া করো। দয়া করো ঠাকুর।
অন্যথা তুই উঠিস রে মা, রাধা মাধবের সম্মুখ থেকে কোথাও যাস না। আমি তোকে কইছি, বিপদ ভঞ্জন মধুসূদন সব বিপদ কাটিয়ে দেবে। তুই একটু বর্ষা রাখ, একটু বর্ষা রাখ। আমি তোকে কইছি মা, তোর পাত্তরাই চাও ঠিক সারা দেবে। আমার কথা তুই মিলিয়ে নি, ঠিক সারা দেবে, ঠিক সারা দেবে। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। এই যে বাবা, রাখো, তুমি এসেছো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, এখানে খুব ঝড় উঠেছিল। মেশোবাবু, আপনি কিছু চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি।
মেশবাবু, এই ডাক্তারবাবুর সাথে যে আমার কিভাবে দেখা হয়ে গেল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সে এক অলৌকিক ঘটনা। মেশবাবু, ইনি হলেন ডাক্তার মহাদেব বর্মন। ইনি তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথে প্রচণ্ড ঝড় ওঠে, আর ইনি যে পথ দিয়ে যাচ্ছিলেন সেখানে প্রকাণ্ড একখানা গাছ পড়ে যায়, আর তাতে ওনার পথ আটকে যায়। অদ্ভুতভাবে সেই সময় একজন কাঠুরিয়া এসে ওনাকে বলেন যে কেউ ওনার খোঁজ করছেন। মেশবাবু, তারপর ইনি যখন ফিরে আসছিলেন তখনই আমার সাথে ওনার দেখা হয়ে যায়। আমি আপনাকে বলছি মেশবাবু, এ সাধারণ ঘটনা নয়, এক দৈবিক ঘটনা। ডাক্তারবাবু আসুন, আসুন আমার সাথে আসুন, তাড়াতাড়ি আসুন। এসো রাঘব। মেশবাবু, আমি একটু বাইরে থেকে আসছি। আসলে এই প্রচণ্ড ঝড়ের জন্যে ঘোড়াগুলো খুব ভয় পেয়ে রয়েছে। আমি একবার দেখে আসি। ডাক্তারবাবু, এখন আপনার উপরে সবকিছু নির্ভর করছে। আপনি যা চান করুন, আমরা সব রকম ব্যবস্থা করে দেবো। শুধু আমার নাতিটাকে রক্ষে করুন, আপনি রক্ষে করুন। রানিমা, বিষক্রিয়া কাটানোর জন্য আমরা একটা ইঞ্জেকশন দিয়ে থাকি রোগীদের। সবসময় যে কাজ হয় তা নয়, তবে আমার মনে হচ্ছে এক্ষেত্রে কাজ হবে। তবে রোগীর অবস্থাও খুব একটা ভালো না। তবুও কথাটা বলছি, ঈশ্বর যখন আমাকে এখানে এনে ফেলেছেন তখন আপনাদের বাড়ির ছেলে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আমি তাহলে ইঞ্জেকশনটা দিয়ে দিই রানিমা। আপনার যা ঠিক মনে হয় করুন। আমি আমার এক সন্তানকে হারিয়েছি ডাক্তারবাবু, আর এক সন্তানকে হারাতে পারবো না। আপনার যা ঠিক মনে হয়। আচ্ছা মশাই, আপনি এখনই এত ভেঙে পড়বেন না, সামলান নিজেকে। মা, ও মা, ওতে কাজ হবে তো মা? পদ্ম ঠাউরের উপর একটু ভরসা রাখো পদ্ম। একজন সতী নাকি তোমার ব্যাটার জন্য ঠাউরের মুখে বসে প্রার্থনা করে যাচ্ছে। বিপদ মঞ্চন মধুসূদন তার ডাক শুনবে না, তা কি হয়? নিশ্চয়ই শুনবে পদ্ম। একটু ভরসা রাখো ঠাউরের ওপর। তা না হলে তো ডাক্তারবাবু এখানে আসতেন না, তিনিও তো এখানে এসে একই কথা করলেন। গণেশটা তো একইভাবে ওখানে পড়ে আছে গো। এখনো তো চোখ মিলে একবারও আমার দিকে চাইলো না। ও তো একই রকম ভাবে ওখানে পড়ে আছে, একই রকম। একটু সময় লাগবে মা, এত উতলা হলে চলবে? কই গা রানীমা? ও রানীমা, কেমন আছে গো তোমার নাতি? হ্যাঁ, এতক্ষণ ধরে তো মাকে কয়েছি তারে সুস্থ করে দিতে, এখনো কিছুটি উন্নতি হলো না।
ডাক্তারবাবু একখানা শুয়ে পড়িয়েছেন, এখন জানি না ঠাউর কি চান। কি বুঝছেন ডাক্তারবাবু? একটু শুনুন। দেখুন, এতক্ষণ তো জ্ঞান ফিরে আসা উচিত ছিল, কিন্তু কোনো নড়নচড়ন তো দেখছি না। তবে মৃত্যু ভয় নেই। কি হলো? কি বলছে? ছেলেটার প্রাণ আছে তো? মা গণেশ বেঁচে আছে মা। শুধু ডাক্তারবাবু বলছেন যে ওরা এখনো সাড়া দেওয়া উচিত ছিল এর মধ্যে, কিন্তু তাহলে জ্ঞান না ফেলে তো কিছু বলা যাবে না। হৃদে চল দেখিনি, রাধা মাধবের মন্দির থেকে অন্নদামারে নিয়ে আসি। সতী লক্ষ্মীর পাত্র না, তাও ঠিক শুনবে রে, ঠিক শুনবে। ছোট মামা তুমি দেখছো নে বড়বাবু কেমন রেগে রেগে আছেন বৌরানীর ওপর। এখন তুমি বৌরানীর এখানে আনবে? ওরে সে না এলে যে রানীমার এই নাতির পরাণ কেউ ফেরাতে পারবে না। সতী বেহুলা ছাড়া কি লক্ষিন্দরের পরাণ বাঁচত, নাকি সাবিত্রী ছাড়া সত্যবানের পরাণ ফেরত আসতো? চল দেরি করিস না, চল। তোমার কান্ডি আমি বুঝি নে বাপু, চলো দেখিনি, চলো। কি হলো ডাক্তারবাবু, আপনার চোখ মুখ ওরকম শুকিয়ে গেল কেন? চুপ করে আছেন কেন? না যে করে হোক গণেশকে বাঁচাতে হবে, ওকে আমরা হারাতে পারবো না ডাক্তারবাবু। গণেশ চোখ খোল, গণেশ চোখ খোল বাবা, চোখ খোল। এটাও তুমি আমাকে তুলে নাও, কিন্তু আমার ব্যাটার জীবনখানা ফিরিয়ে দাও। এসো দেখিনি তুমি। যাও খবরদার, একদম আসবে না এদিকে, একদম আমার ব্যাটার কাছে আসবে না। চলে যাও এখান থেকে, চলে যাও কইছি, চলে যাও এখান থেকে। মা গো, ওঠো, ও যে তোমার ঘরের লক্ষ্মী। এতক্ষণ ধরে এসে রাধা মাধবের পায়ে ফুল দিচ্ছিল, আকুল হয়ে ডেকেছে ঠাউরে। এই ফুল তোমার ব্যাটার কপালে ছোঁয়াতে দাও মা, আর ওরে দূরে ঠেলে দিও নে গো, দূরে ঠেলে দিও নে। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, যাও, তুমি আমাকে এমন কথা কইও নি। আমারই ভুল হয়েছিল, আগেই ওই মেয়ের সঙ্গে আমার ব্যাটার বিয়েতে আমার বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু তা আমি করিনি। কিন্তু আমি কিছুতেই ওকে আমার ব্যাটার কাছে যেতে দেবো না, কিছুতেই না। কত এমন সময় তুমি এইসব কথা কইবে? রামচন্দ্র, তুমিও কি একই কথা কইবে এখন? আমি এখন কিছু বলার মতো অবস্থায় নেই মা। আপনাদের যা ঠিক মনে হয় আপনারা তাই করুন। সেই ক্ষেত্রে আমি ছোট ভট্টাচার্যের কথাই করব। পদ্ম, তুমি সরে এসো, অন্নদাকেও স্বামীর কাছে যেতে চাও। সে টাউরের সম্মুখে বসে এতক্ষণ প্রার্থনা করছিল, সেই ভুল সে তার স্বামীর মাথায় ছুঁয়ে দিক। সরে এসো পদ্ম। অন্নদা, যা করতে এসেছিস কর, যা কইছি।
ঠাউর, আমি যদি ভক্তি দিয়ে তোমার পুজো করে থাকি, তাহলে আজ আমায় ফিরিও নে ঠাউর। তুমি তেনাকে সুস্থ করে তোলো। তুমি দয়া করো ঠাউর আমার, তুমি দয়া করো, দয়া করো ঠাউর, তুমি দয়া করো।